তাদের সেই বাচন ভঙ্গি ভালো, বাকপটু তারা বলতে পারছে। এর সঙ্গে কি দেখতেছি, আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি। মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না, প্রকাশিত হবে কি হবে না, এক ধরনের দ্বিধা, এক ধরনের লাজুক লাজুক ভাব, আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা। তারা রাজনৈতিক দল করবে, তারা এরে সরাই দেবে, অরে সরাই দেবে, এরে জাতীয় বেঈমান করবে। যদি কেউ নির্বাচনের কথা বলে, নির্বাচনের কথা বললেই হবে, আর কিছু লাগবে না। যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন, তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেঈমান হয়ে যাবেন। এই ধরনের হুঙ্কার দিচ্ছে। একটা জিনিস তারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে। এই ধরনের এই বিচার আজকে 4 মাস হয়ে গেল। ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্ত আপনি শেষ করতে পারেন নাই। তদন্ত শেষ করবেন, এতগুলি মামলা, এক একটা মামলার আলাদা আলাদা তদন্ত হবে, সেগুলির আবার বিচারিক আদালতে বিচার হবে, তারপর সেটা উচ্চ আদালতে বিচার শেষ করে তারপরে নির্বাচনের কথা বলতে হবে। তাহলে কি 10-12 বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে? এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না? এইগুলো একটা দিক। আর আছে কিছু দেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে, এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে। এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই যে এই কী বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যায়, ওরা অনেক এরকম পাগল হয়ে গেছে, এগুলি বলতেছে। অথচ তারা আসলে কী চায় সেটাও তারা ক্লিয়ার করতেছে না। তাদের মনে লক্ষ্য হচ্ছে একটা দলকে ডিফেম করা। অনেকে তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে যে বিএনপি নির্বাচনের দাবিটা জোরালোভাবে তুলছে না কেন। আবার এটাও বলছে, হ্যাঁ এটাও অনেকে তো এই অভিযোগ, আমরা এটাও দেখছি। আবার সাধারণ মানুষের মধ্যে কি দেখছি, মানুষ হলো অসহায়। সাধারণ মানুষ আপনি মনে করেন প্রতিদিনই তারা কিন্তু ভাবছিল যে আওয়ামী লীগ সরকার চলে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট আপনার এই চাঁদাবাজরা হারিয়ে যাবে, সিন্ডিকেট হারিয়ে যাবে, সিন্ডিকেট থাকবে না, আমরা সুখে শান্তিতে বাস করবো, এই রূপকথার গল্পের মতো। হ্যাঁ, কিন্তু দেখে তারা অসহায়। তারা দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে, জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না, কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে। বাণিজ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে, নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম বাড়াই দিয়েছেন। উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত, যেটা নাকি জনগণের পক্ষে যায় নাই, সিন্ডিকেটের পক্ষে গেছে। এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি। জনগণ কোনো সরকার দিকে তাকিয়ে আছে, তার বিপরীতে আমরা কি দেখছি, একটা দুর্বল সরকার। এই যার তার ধমকে কাবু হয়ে যায়। প্রথম তারা বলে যে এইটা করব না, যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বিডিআরের ওখানে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না। একজন ধমক দিল অনলাইনে, সঙ্গে সঙ্গে না করবো। এখন যে ধমক দিচ্ছে ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে। কিছু একটা বলে, ছাত্ররা এক ধমক দেয়, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি, এটা করতেছি, ওটা করতেছি। এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি। মানে ব্যর্থতা আলাপ বাদ দেন, দুর্বল। মানে তারা ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ করে, সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে, ওকে খুশি করতে হবে, তাকে খুশি করতে হবে, এরকম। এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত শৃগাল দেখছি। ধূর্ত শৃগাল, আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাঘ আর সিংহের যুদ্ধ বাধায় দিয়া দূরে শৃগাল চুপচাপ বসে থাকে, দুজনে আহত হয়, তখন সে দুইজনকে খায়। কিন্তু সেই ধূর্ত শৃগাল কারা? এসব আমলাতন্ত্র, হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র। প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে। দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তার মধ্যে তারা মহার্ঘ ভাতা আদায় করে নিচ্ছে। মহার্ঘ ভাতা দিচ্ছে কাদের জন্য? সরকারি কর্মচারীর জন্য। বলতে পারে না যে বেসরকারি খাতেও মহার্ঘ ভাতা লাগবে। দেশের সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি? তারা কি করবে? আপনার টিসিবি লাইনে, যেটা কয়েকদিন আগে সোহরাব ভাই দেখলাম লিখলো যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে টিসিবি ট্রাকের পিছনে, তাদের ভাতা কে দিবে? কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন, এবং ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছেন, দ্বন্দ্বে আবার তারা মারামারি করছেন, কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন, এটসেট্রা এটসেট্রা। এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ অভ্যুত্থানের সরকার কখনো একটা স্বৈরাচারী সরকারের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না, এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত, এবং ক্রমাগত তাদের প্যাচে পড়ছে এই সরকার। কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না। তবে আমি মনে করি সামনের দিনগুলোতে
এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে। একটা বিষয় কি মনে হচ্ছে যে সরকারের একটা বেশ অংশ, সেটা হয়তো ছোট অংশ বা বড় অংশ হতে পারে, খুবই প্রভাবশালী তারা বাংলাদেশের ডিরেকশনটাকে ইডিওলজিক্যালি ফিলসফিক্যালি একটা বিশেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা বাংলাদেশের ব্র্যান্ডিংটাই আসলে পুরো চেঞ্জ হয়ে যাবার পথে। তো আপনি কি মনে করেন? এবং এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটা। ভারত বাংলাদেশকে নিয়ে যা করেছে, বিশেষ করে গত 14-15 বছরে, সেটা বাংলাদেশের জনগণের কাছে তাদের অ্যাপ্রুভাল রেটিং একেবারেই জিরোতে। কিন্তু এই সম্পর্কটা আসলে যখন আপনি স্টেট টু স্টেট কনসিডার করবেন বা রাষ্ট্র পরিচালনা হিসেবে, সেখানে কি হবে, সেই জায়গাটাতে অনেক রকমের ব্যত্যয় বিচ্যুতি বা অনেক আনডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচও দেখা যাচ্ছে। মানে সেটা আমি একটু আপনার কাছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। দেখেন, আমি আপনি বসে চায়ের আড্ডায় অনেক কথা বলতে পারি, আপনি বলতে পারেন, আমি একমত হইতে পারি, একমত নাও হইতে পারি, আবার অনেক স্বপ্নের কথাও বলতে পারি, অনেক সম্ভাবনার কথাও বলতে পারি। কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন, তাহলে বিচার হলে আপনার হবে, দায়টা আপনার নিতে হবে। একা জিল্লুর রহমান এই জন্য দায়ী থাকবে। কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন, তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে। এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না? এই যে আমাদের এক উপদেষ্টা মাহফুজ আলম, সে একটা ডিফারেন্ট ম্যাপ আঁকাই দিল, ম্যাপ আঁকে দেখাইলো যে বাংলাদেশে তার স্বপ্নটা কি করতে হবে তাদেরকে। উনি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন, এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলে বলেছেন, ত্রিপুরা, মণিপুর, ওরা কি বলেছে তাকে যে ভাই তোমার নেতা মানলাম? ডক্টর ইউনূস তাকে বলতে পারে মাস্টার মাইন্ড, ত্রিপুরার লোকজনকে বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড বলছে, নাকি মণিপুরের লোক বলছে? তো উনি যে সবাইকে নিয়ে বলেন, ওটা তো একটা ডিফারেন্ট স্টেট, এটা আলাদা রাষ্ট্র। সেই রাষ্ট্রের বিষয়ে উনি এই কথা বলতে পারেন? একটা সরকার, আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন? একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব। এবং ভয়ঙ্কর ব্যাপারটাকে আমি বলি আপনাকে, এত অবাক লাগছে এই ঘটনাটা হওয়ার পর সে 2 ঘন্টা পর এটা উড্র করে নিছে। এতে কি আসে যায়? কিছু আসে যায়? বরং ওরা বেশি খারাপ হয়েছে এই কাজটা। এতে হয়েছে কি, সবাই যেটা আমাদের কপি, এটা নায়িকার কাছে, সবার কাছে আছে। ইন্টারেস্টিং হলো, এই ঘটনার পর তার কোনো রিয়াকশন পাইছেন আপনি? বলতে আপনি সে সরি বলছে? সে বলে নাই, ভালো কথা। তার সহকর্মীরা দুঃখ প্রকাশ করছে? কয় নাই। ডক্টর ইউনূস তাকে ওখান থেকে বাদ দিছে? বাদ দেয় নাই কেন? বাদ দেয় নাই কেন? তাকে তো রাখতেই হবে কেন? পিরিতটা কোথায়? দেশের চেয়ে সে গুরুত্বপূর্ণ? তারা তো নিয়োগকর্তা। তারা নিয়োগকর্তা, সে না। নিয়োগকর্তা এমপ্লয়ি হয় কেমন? নিয়োগকর্তা ছাত্ররা। ও তো আর এখন নাই, এখন ওই ছাত্র তাকেও নিয়োগ করছে। উনি মনে করেন, হয়তো এটা আমরা মনে করি না, উনি মনে করেন ওনাকে যে রাখছে এখন ওখানে, তার মানে কি উনি যা করেছেন তার দায় দায়িত্ব পুরো গভর্নমেন্ট নিয়ে বসে আছে। পারবে চাপড়িতে? ইন্ডিয়ান গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম কালকে বিবৃতি দিচ্ছে। এই বিবৃতির জবাব আমাদের দেশ কি দিবে? দিতে পারবে? দেখি কে কি বিবৃতি দেয়। কত বড় কূটনীতিক আছে, দেখি না কি দেয়। কেন তাকে বহন করতে হবে? কেন তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন, আপনার মুখ রক্ষার জায়গা থাকতো। তাকে রাখতে হবে আপনার। তো এই সমস্ত আনারি লোক, আমি ডক্টর ইউনূসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিতান্ত আনারি মনে করি, নিতান্ত আনারি। উনি রাষ্ট্র পরিচালনার যোগ্য নন। উনি ভালো মানুষ, মেবি উনি ভেরি গুড সোল, আমি অস্বীকার করি না, কিন্তু উনি রাষ্ট্র পরিচালনা, কূটনীতি যে জিনিসটা, এইটার উনি যোগ্য নন। থাকলে উনি এই মুহূর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। মাহফুজ আলম কেবল সরকারকে না, এই দেশকে, এই মানুষ, এই দেশের জনগণকে একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কেউ কিছু বলছে না, কেউ কিছুই বলছে না, চুপ করে আছে। আমি তো আশা করেছিলাম যে ঘটনার পরে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কেউ নিতে পারছে না, ভয় পায় তাকে ভয় পায়, সিম্পল ভয় পায় মনে করি। তো এগুলো তো ঠিক না। ভয় পায় কেন? কি শক্তির উৎস? ওই যে বলছে যে সে তো আগে ধরে নিছে, ওরা আমার নিয়োগকর্তা, আপনি বলেন না নিয়োগকর্তা, নিয়োগকর্তার মাস্টার মাইন্ড, সে ভয় পায়। এই জন্যই তো বললাম ডক্টর ইউনূস একজন আনারি লোক, এই ঘটনা তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। উনি দেশ চালানোর কিছু বুঝেন না। উনি মনে করেছেন সবাই যেমন তাকে দেবতার মতো মানে এই করে সম্মান করে, এখানেও করবে। কিন্তু এখানে তার প্রত্যেকটা স্টেপ, নট অনলি স্টেপ, তার চাহনিকে দেশের মানুষ বিচার করে। কাউন্টিং
প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো বলবে, আপনি ডান দিকে তাকালেন কেন, বাম দিকে তাকালেন কেন, হাসলেন কেন? প্রত্যেকটা বাংলাদেশের মানুষ কতটা ক্রিটিক্যাল, আপনি শুনবেন। একটা ঘটনা বলি আপনাকে, সিম্পল একটা ঘটনা। আজকে ফেসবুকে দেখলাম হাসান আরিফ সাহেব মারা গেছেন। এই মারা যাওয়ার ঘটনা ওখানে রিজওয়ানা হাসান বলতেছিলেন, ওনার মুখে একটু হাসির মতো একটা ভাব দেখা গেছে। সিম্পল, এটা মনে করেন সেকেন্ডের ভগ্নাংশ হবে। আমাকে 3-4 জন পাঠাইছে। একটা মানুষের মৃত্যুর সংবাদের সময় মানুষ এভাবে হাসতে পারে? তারপরে তার সম্বন্ধে আনা কাহিনী, মানুষের থেকে সব আছেই। আপনি একটা দোষ পাইলো, আপনি 3 বছর আগে কি করছিলেন সেটাও আবার কাহিনীর মধ্যে নিয়ে আসতেছে। তো এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা। এবং এই মানুষ এতটা সচেতন, পৃথিবীর কোনো দেশ বোধহয় রাজনীতি নিয়ে এতটা আলোচনা করে না, এতটা সচেতন না। এই দেশের মানুষ সচেতন। তো আপনি তো এই দেশেরই রাষ্ট্র ক্ষমতায় গেছেন, আপনি তো এই দেশেরই সরকারে যখন থাকবেন, আপনাকে এই দেশের মানুষের মানুষের যে আপনার যে অ্যাটিটিউড, মানুষের যে আচরণ, মানুষের যে চিন্তা, এই সম্পর্কে আপনি ওয়াকিবহাল থাকতে হবে। থাকেননি কেন আপনি? আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে এই সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের